হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি ফোবিয়া বাংলা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভি ইরাত্তা। এই ইরাত্তা অর্থ হলো যমজ। মুভিটি মূলত দুই ভাইয়ের থ্রিলার গল্প নিয়ে করা। তো বন্ধুরা, এই গল্পের শেষের টুইস্ট তোমাদের মাথা ব্ল্যাঙ্ক করে দিবে। চলুন গল্পটি শুরু করি। একটা পড়ন্ত বিকেল, কুয়াশা ঢাকা এক মনোরম পরিবেশ। এই গল্পের শুরুটা হয় একটা থানাকে কেন্দ্র করে। এখানে বেশ উৎসবমুখর পরিবেশ। কারণটা হলো এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশ অফিসার সহ সবাই বেশ ব্যস্ত। আজকের অতিথি হয়ে এখানে আসবেন মিনিস্টার গীতা। মিডিয়া কর্মীরাও ইতিমধ্যে আসা শুরু করেছে। তারাও মুহূর্তগুলো বেশ এনজয় করছে। সবাই আশেপাশের বেশ কিছু ভিডিও ফুটেজ নিয়েছে, কারণ মিনিস্টার গীতা ম্যাডামের আসতে ৩০ মিনিট দেরি আছে। এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের সাধারণ মানুষগুলোও উপস্থিত, কিন্তু এই উৎসব যেন বিষণ্ণতায় রূপ নিতে খুব একটা সময় নেয় না। হঠাৎ ৩ রাউন্ড গুলির আওয়াজ, আর এ শব্দ বাতাসে ভেসে আসে থানা থেকে। সবাই কৌতূহলী। পরিবেশটা নিস্তব্ধ, কারণ আজ এই থানাতে মারা গেছে এখানকার এসআই বিনোদ। এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। এদিকে এ থানার আরেক কর্মকর্তা অফিসার ডিওয়াইএসপি প্রমোদ, তিনি বসে টিভিতে একটা ইন্টারভিউ দেখছিলেন। টিভিতে তিনি যার ইন্টারভিউ দেখছিলেন সে আর কেউ না, তার স্ত্রী সৃজা। সৃজা আজ প্রমোদের থেকে অনেক দূরে, কারণ সৃজা তার স্বামী থেকে ১৭ বছর আগেই আলাদা হয়ে যায়। সে তার মেয়েকে নিয়ে মুম্বাই চলে আসে। এর পেছনে দায়ী প্রমোদ। একটা সময় সে ছিল মদ্যপ ও নেশাগ্রস্ত মানুষ, আর এই নেশা তাকে স্ত্রী থেকে আলাদা করে দেয়। প্রমোদ হঠাৎ একটা অপ্রত্যাশিত কল পায়। কলটি করে তার নিজ থানার এক অফিসার এবং খুনের ব্যাপারে বলা শুরু করে। গল্পের এই খুনের রহস্য আরও ভারী হয়ে ওঠে যখন সে জানতে পারে খুন করা হয়েছে তারই আপন ভাই বিনোদকে। সে দ্রুতই থানায় পৌঁছায়। থানায় তখন ঝুলছে বড় তালা, কারণ তদন্তের স্বার্থে কাউকেই বের হতে দেয়া হয়নি। প্রমোদ ঘটনাস্থলে যায় এবং সে দেখে তারই ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে, পাশে রক্তমাখা পিস্তল। এ পর্যায়ে থানায় এসে উপস্থিত হয় এসপি সাবিতা। ডিওয়াইএসপি সতীশ সন্দেহের তীর ছুড়ে দেয় ৩ জন পুলিশ অফিসারের দিকে। তারা হলো জন, বিনীশ ও সন্দীপ। কারণ হিসেবে সতীশ জানায় এই ৩ জনের সাথে বিনোদের ছিল তুমুল ঝগড়া ও বিরোধ। সতীশ মনে মনে এটাও চিন্তা করে এই হত্যার পেছনে থাকতে পারে তার আপন ভাই প্রমোদের হাত, কারণ সতীশ প্রায় ১৭ বছর ধরে এই ২ জন ভাইকে চেনে এবং তাদের মধ্যে কেমন সম্পর্ক তা সে ভালো করেই জানে। তাদের ভিতরে কোনো মিল নেই এবং তারা একে অপরকে কোনোভাবেই সহ্য করতে পারে না। ছোটবেলা থেকেই তারা আলাদা। তাদের বাবা ছিল একজন পুলিশ কনস্টেবল। সে ছিল মদ্যপায়ী ও নারীলোভী একজন ব্যক্তি। সংসার নিয়ে তার কোনো চিন্তাধারা ছিল না। প্রতিদিনই তাদের মায়ের সাথে ঝগড়া মারামারি লেগেই থাকতো। কিন্তু তাদের মা আর এটা সহ্য করতে পারে না। সে তখন প্রমোদকে নিয়ে পালিয়ে যায়, আর বিনোদ যেখানে বেড়ে ওঠে সেই পরিবেশটা অন্যরকম। প্রমোদ প্রতিনিয়তই তার বাবার অসামাজিক কার্যকলাপ দেখে অতিষ্ঠ হয়ে ওঠে। ভেতরে ভেতরে সে পুড়তে থাকে এবং সে একসময় বিকৃত মস্তিষ্কের হয়ে ওঠে। বাবার পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে ওঠে, নিজেকে বাবার মতো করে গড়ে তোলে একজন নারীলোভী বদমেজাজি মদ্যপ পুলিশ অফিসার। এবার ফিরে আসি ঘটনাস্থলে। ফরেনসিক কর্মকর্তা ডেকে আনা হয়। তারা ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করে, কিন্তু তারা কোনোভাবেই পিস্তল থেকে ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারে না, কারণ পিস্তলে লেগে আছে লাল রক্ত। গল্পের এ পর্যায়ে সাবিতা সেই ৩ জন পুলিশ অফিসারকে ডেকে আনে। সাবিতা আলাদা আলাদা করে ৩ জন পুলিশ কর্মকর্তাকেই জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জন বলে বিনোদ তার কোনো এক আত্মীয়ের সাথে খারাপ আচরণ করেছে, মারধর করেছে এবং সে এইটা তার ভাই প্রমোদের কাছে কমপ্লেইনও করেছে। এরপর ডাকা হয় সন্দীপকে। সন্দীপ বলে বিনোদ ছোট বাচ্চাদের খুব পছন্দ করত। এমনকি বিনোদ সন্দীপকে একদিন বলেছিল যে তার ছোট বাচ্চা খুব পছন্দ। তো একদিন বিনোদ সন্দীপের ছোট মেয়েকে স্কুল থেকে বাইকে করে সন্দীপের বাসায় ছেড়ে দেয়, যেটা সন্দীপের মোটেও ভালো লাগেনি। সে তৎক্ষণাৎ বিনোদের ঘরে চলে যায়, আর দুজনের ভেতরে প্রচুর ধস্তাধস্তি ও মারামারি হয়। এ থেকে বিনোদের উপর সন্দীপ প্রচুর ক্ষিপ্ত। সাবিতা এরপর ডেকে নেয় আরেক পুলিশ কর্মকর্তা বিনীশকে। বিনীশ একটি ঘটনার বর্ণনা করে যা সত্যিই ভয়ঙ্কর, আর এই ঘটনা এই গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
ঘটনা শুরু হয় এভাবে। একদিন বিনোদ হোটেলে বসে মদ পান করছিল এবং সেই সাথে জুয়া খেলছিল। বিনীশ তাকে সেখান থেকে চলে আসতে অনুরোধ জানায়। এমন সময় হোটেলে কিছু অপ্রত্যাশিত চিৎকার চেঁচামেচি শুরু হয়। তারা দেখে একটা প্রেমিক প্রেমিকার সাথে একটা ছেলে কথা কাটাকাটি করছে, কারণ ছেলেটা কিছু অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করেছে তার মোবাইলে। এক পর্যায়ে বিনোদও এই ঘটনায় জড়িয়ে পড়ে। সে ধাক্কা দিয়ে প্রেমিক প্রেমিকাকে ফেলে দেয়। মেয়েটি রাগে একটা মদের বোতল দিয়ে মারতে যায় বিনোদকে, কিন্তু সেটা লেগে যায় ক্যামেরাম্যান ছেলেটির মাথায়। দ্রুত ছেলেটিকে বিনীশ হাসপাতালে নিয়ে আসতে থাকে। পথের মধ্যে সে চিন্তা করে সেই মেয়েটিকে হোটেলে রেখে এসেছে বিনোদের সাথে। বিনীশের বুঝতে বাকি থাকে না, সে তৎক্ষণাৎ হোটেলে চলে যায় এবং গিয়ে দেখে মাতাল বিনোদ সেই মেয়েটির সুযোগ নিয়েছে, তাকে নির্যাতন করেছে। সাবিতা এই ঘটনার সত্যতা সতীশের কাছে জানতে চায়, কিন্তু সতীশ জানায় এ ধরনের কোনো ঘটনা সেই হোটেলে ঘটেনি। সাবিতা পুনরায় এই ঘটনার তদন্ত শুরু করতে বলে। সাবিতা এরপর আরেকটা সাসপেক্টকে ডেকে আনে। সে আর কেউ না, সে হলো এই থানার কয়েদি। সাবিতা কয়েদিকে জিজ্ঞেস করে এবং সেই সময়ের বর্ণনা দিতে বলে। কয়েদিটি বলে সে ওই সময় ঘুমিয়েছিল এবং গুলির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। এর বাইরে সে তেমন কিছু দেখেনি বা শোনেনি। এদিকে বিনোদের এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে মালিনী। মালিনী এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। মালিনী হলো বিনোদের প্রেমিকা। এই মালিনীর কারণে বিনোদ তার অতীত থেকে বের হতে শুরু করেছিল। মদ, জুয়া, নারী যেই মানুষটার একমাত্র অবলম্বন ছিল, সেটার শেষই যেন শুরু হয়েছিল মালিনীর হাত ধরে। বিনোদ নিজেকে খুঁজে পেতে শুরু করেছিল, নিজেকে পরিবর্তনে ব্যস্ত হয়ে পড়েছিল, আর এই পরিবর্তনটা শুরু সেই থানা থেকে। থানাতেই মালিনীর সাথে বিনোদের প্রথম দেখা হয়। বিনোদের চোখ আটকে যায় একটা অসহায় রক্তাক্ত মেয়ের চোখে। মেয়েটির চোখে ছিল ভয়ানক আর্তনাদ। তার অসহায় মুখ দেখে বিনোদ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মায়াবী চেহারার মালিনীর বিয়ে হয় গ্রামের একজন ধনী বয়স্ক ব্যক্তির কাছে। যে ব্যক্তি মালিনীর সাথে খুবই খারাপ ব্যবহার করে, অকারণে মালিনীকে মারধর করে। মালিনী এক পর্যায়ে রাগে ক্ষোভে ফেটে পড়ে। সে থানায় গিয়ে স্বামীর নামে অভিযোগ করে। বিনোদ ঘটনাটি শুনে মালিনীকে নিয়ে তার স্বামীর বাড়িতে হাজির হয়। বিনোদের সাথে তার স্বামীর কথা হয়। সে কিছু টাকা দিয়ে বিনোদকে চেপে যেতে বলে, কিন্তু বিনোদ তার কথায় রাজি হয় না, বরং উল্টো তাকে থ্রেট দেয় যেন এ ঘটনার রিপিট না হয়। আর মালিনীকে একটা ছোট্ট মোবাইল দিয়ে আসে। আর বিনোদ বলে আসে যে কোনো অপ্রত্যাশিত ঘটনায় যেন তৎক্ষণাৎ বিনোদকে ফোন দেয়া হয়। এই বলে বিনোদ থানায় ফিরে আসতে থাকে। বিনোদ গাড়ি থেকেই মালিনীর একটা কল পায়। বিলম্ব না করে সে মালিনীর বাড়িতে হাজির হয়। সেখানে গিয়ে বিনোদের চোখ কপালে উঠে যায়। তার স্বামী একটা ধারালো চাপাতি দিয়ে মালিনীর ঘরের দরজা ভাঙছে। সাথে সাথে বিনোদ মালিনীর স্বামীকে গ্রেফতার করে এবং থানায় নিয়ে আসে। মালিনী একা হয়ে পড়ে। পরবর্তীতে সাতীশ বিনোদকে ফোন করে জানায় মালিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মালিনী হাসপাতালে ছিল। হাসপাতাল থেকে সে কোথায় গেছে কেউ বলতে পারছে না। বিনোদ অস্থির হয়ে ওঠে। সে সারাদিন বাইক নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। মালিনীর বিভিন্ন নিকটস্থ আত্মীয়ের বাড়ি খোঁজ চালায়। অবশেষে বিনোদ মালিনীর দেখা পায় ভাঙা স্কুল ঘরে, যেখানে মালিনী কিছু কোমলমতি বাচ্চাদের পড়াশোনা শেখায়। মালিনী বুঝতে পারে বিনোদ তার প্রতি দুর্বল হয়ে পড়ছে। বিনোদ মালিনীকে তার বাসায় নিয়ে আসতে চায়। মালিনী তাতে রাজি হয়। এরপর ধীরে ধীরে মালিনী সেই বাড়িতেই থাকতে পছন্দ করে। বিনোদের প্রতি আস্থা বিশ্বাস জন্মানো শুরু হয়। বিনোদকে ভালোবাসতে শুরু করে। মালিনীর এই অগাধ ভালোবাসা বিনোদকে পরিবর্তন করে দেয়। একটা সময় যে ছিল নারীলোভী বদমেজাজি, আজ সে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের একজন মানুষ। আজ তার ভেতর দায়িত্ববোধ কাজ করে। সে ভিতরে ভিতরে ঘর বাঁধার স্বপ্ন দেখে। তাদের দুজনের মধ্যে একটা সুখের সূচনা হয়। আর এই সব স্বপ্ন ভালোবাসা এখন সম্পূর্ণ অতীত, কারণ বিনোদ নামের স্বপ্নে বিভোর মানুষটি আজ বেঁচে নেই। এবার মূল ঘটনায় ফিরে আসি।
এসপি সাবিতা মালিনীকে জিজ্ঞেস করে বিনোদের মৃত্যুর জন্য কাউকে সন্দেহ করে কিনা। সাবিতার এ প্রশ্নে মালিনীর মুখ শুকিয়ে যায়। সে নীরব থাকে। সে ভয় নিয়ে প্রমোদের দিকে তাকায়। এতে সাতীশ আবার সন্দেহ করে বসে এই খুনের পেছনে প্রমোদই দায়ী। এতে প্রমোদ কিছুটা বিরক্ত হয়, কিন্তু সে চায় আসল সত্যটা উঠে আসুক। এসপিকে অনুরোধ করে যেন এই তদন্ত থেকে তাকে বের করে না দেয়া হয়। এসপি প্রমোদকে আশ্বস্ত করে। প্রমোদ বেশ জোরে সোরে তদন্তের কাজ শুরু করে। সে পুনরায় 3জন পুলিশ অফিসারকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু প্রমোদ এবার বুঝে যায় এই হত্যার পেছনে আসলে তারা কেউই দায়ী নয়। তবে কি প্রমোদের সেই ধারণাই সত্যি প্রমাণিত হয়? এটা কোনো খুন নয়, বরং এটা একটা আত্মহত্যা। তবে প্রমোদ তা কিছুতেই বিশ্বাস করতে চায় না। এরপর তদন্তের স্বার্থে এসপি সাবিতা সংবাদকর্মীদের ক্যামেরাগুলো নিয়ে নেয়। এদিকে প্রমোদ ভিডিও ফুটেজ এবং সিসিটিভি চেক করতে বসে যায়। ঠিক এমন সময় একটা ঘটনা তার চোখ এড়িয়ে যায় না। হত্যাকাণ্ডটি যখন হয় তখন সেলের দরজার তালাটি ছিল খোলা এবং কয়েদি তখন সেলের ভেতর ছিল না। প্রমোদ এবার সন্দেহের তীর ছড়ে সেই মাদক মামলার কয়েদির কাছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনা এমন যে সে খুনের বিষয়ে কিছুই জানে না। সে সেলের সামনে চাবি পড়ে থাকতে দেখে। এরপর সেটি দিয়ে তালা খুলে। তার উদ্দেশ্য কোনো খুন ছিল না। তার উদ্দেশ্য ছিল প্রমাণ হিসেবে জব্দ হওয়া মাদকগুলো, এই প্রমাণকে নষ্ট করা। সে মাদকগুলো চুরি করে পুনরায় সেলের ভেতর ঢুকে পড়ে এবং মাদকগুলো ওয়াশরুমে ফেলে দেয়। এরপর সকল সাংবাদিকদের ভিডিও ফুটেজ প্রমোদ চেক করতে থাকে। এমন সময় সে আরও কিছু অপ্রত্যাশিত জিনিস দেখে যা তাকে চমকে দেয়। ভিডিওতে দেখা যায় 2টি বাচ্চা থানার পাশের একটা ছোট্ট জায়গায় ক্রিকেট খেলছিল। তাদের সঙ্গী হিসেবে ছিল একটা কুকুর, জাঙ্গু। খেলার এক পর্যায়ে ব্যাট হাতে থাকা ছেলেটি সজোরে ব্যাট দিয়ে বলে আঘাত করে। বল চলে যায় থানার ভিতরে একটা ছোট্ট গলিতে। তাদের মধ্যে একজন ভীত হয়ে দেয়াল টপকে বল আনতে যায়, আর তখনই ঘটে যায় সেই দৃশ্য। ছেলেটি নিজের চোখে আত্মহত্যাটি দেখে। পরবর্তীতে তারা থানার সবার সামনে ঘটনাটি বর্ণনা করে। প্রমোদ এবার নিশ্চিত হয় যে এটা কোনো খুন নয়, বরং এটা ছিল একটি আত্মহত্যা। কিন্তু প্রমোদের মাথায় এবার ঘুরপাক খায়, কেন এই আত্মহত্যা? প্রমোদ ভাবতে থাকে বিনোদের জীবনে অস্বস্তির একমাত্র কারণ ছিলাম আমি, কিন্তু আমার সঙ্গে তো তেমন কিছুই ঘটেনি। বিনোদের জীবন মালিনীকে নিয়ে সুখেই ছিল, তবে কেন এই আত্মহত্যা? একজন শক্ত মনের মানুষ বিনোদ কেন এভাবে নিজেকে শেষ করে দিবে? প্রমোদের মাথা কাজ করে না। প্রমোদ আবার চিন্তা করতে থাকে। হঠাৎ সে ভাবে, এবার প্রমোদ বিনোদের কল লিস্ট চেক করে। এসপি সাবিতা তার লাস্ট কল রেকর্ড শুনে, কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। হঠাৎ সে ভেবে দেখে তার মৃত্যুর আগ মুহূর্তে বিনোদ কিছু একটা মোবাইলে দেখছিল। প্রমোদ এক পুলিশ কর্মকর্তাকে ডাকে এবং সে বলে বিনোদ তখন একটি সিঙ্গিং রিয়ালিটি শো দেখছিল। এবার প্রমোদের গা কাঁপতে থাকে, কারণ সেই শোতে উপস্থিত ছিল তার স্ত্রী সৃজা, আর এই সিঙ্গিং শোতে গান করছিল প্রমোদের একমাত্র মেয়ে শ্বেতা। প্রমোদ নার্ভাস ফিল করে। প্রমোদ কিছু আন্দাজ করতে পারে। সে কিছুতেই তা মেনে নিতে পারছিল না। তার মনের সন্দেহ থেকে প্রমোদ বিনীশকে ডাক দেয় এবং জিজ্ঞেস করে শোতে গান গাওয়া মেয়েটি কি সেই হোটেলে ঘটে যাওয়া কাহিনীর মেয়েটি কিনা। বিনীশ কিছুই বুঝতে পারে না। সে অকপটে স্বীকার করে, এই শ্বেতাই সেই মেয়ে যার সাথে বিনোদ অমানবিক আচরণ করেছিল। প্রমোদের কাছে এবার সবকিছু পানির মতো পরিষ্কার। এই ভুল, এই পাপ বিনোদকে আত্মহত্যা করতে প্রভাবিত করে। যখন বিনোদ জানতে পারে মেয়েটি আর কেউই না, তারই একমাত্র ভাইয়ের মেয়ে। এদিকে ঘটনা শুনে সৃজা শেষবারের মতো বিনোদকে দেখতে আসে। সৃজা প্রমোদের সাথে তার মেয়েকে পরিচয় করিয়ে দিতে চায়, কারণ সৃজা সেই হোটেলের ঘটনা কিছুই জানে না। প্রমোদ এবার নিজ থেকে সৃজাকে ফিরিয়ে দেয়, কারণ ইরাত্তা মানে যমজ। প্রমোদ বিনোদ 2 যমজ ভাই, একই চেহারার মানুষ। শ্বেতা এই মুখ দেখা মাত্র নিজেকে সামলে রাখতে পারবে না। প্রমোদ উপলব্ধি করে বিনোদ শুধু অপরাধী নয়, সে নিজেকে শাস্তি দিয়েছে। শ্বেতাকে সে কোনোদিন সত্য জানতে দেবে না। নিজেকে সে আর মেয়ের সামনে আনবে না, কারণ এ এক ভয়ানক সত্য ও বাস্তবতা।